প্রথম প্রশ্ন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কোনো একটা স্থানে শব্দের তীব্রতা অর্থাৎ আই মান দেওয়া আছে হচ্ছে 10⁻⁻⁴ ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। আমাদেরকে বের করতে বলেছে যে কোনো একটা স্থানে শব্দের তীব্রতা কত। তো ওই স্থানে যদি শব্দের তীব্রতা যদি এতটুকু হয় তাহলে ডেসিবেল এককে ওই স্থানের তীব্রতা কেমন হবে। সেক্ষেত্রে আমরা সূত্র জানি বিটা ইজ ইকুয়ালস টু 10 লগ আই ওভার আই নট, তাই তো। এবং আমরা আই নটের মান জানি হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। যাই হোক, আমরা যদি এই মানকে প্লাগ ইন করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 80 ডেসিবেল। আমরা প্রথম পার্টে, যেটা প্রথম ভিডিওতে আমরা পাবলিশ করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে শ্রেণীকক্ষের তীব্রতা তখন ধরেছিলাম 10⁻⁻7, এখানে বলেছিলাম ওয়াট পার মিটার স্কোয়ার। এনিওয়েজ, তার মানে কি এখানে হচ্ছে 10⁻⁻4, এখানে হচ্ছে 10⁻⁻7। তো 10⁻⁻4 অবভিয়াসলি গ্রেটার দেন 10⁻⁻7, অর্থাৎ ওই স্থানের শব্দের তীব্রতা যদি বেশি হয় তাহলে ডেসিবেল এককে শব্দের তীব্রতাও বেশি হবে। যেমন এখানে ছিল 10⁻⁻7, সেক্ষেত্রে পেয়েছিলাম কত, 50 ডেসিবেল। আর এখন ধরেছি কত, এখন ধরেছি হচ্ছে 10⁻⁻4, ইন ইট মিনস আমরা পেলাম হচ্ছে 40 ডেসিবেল। ওকে, তারপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে শব্দের ক্ষেত্রে তাপমাত্রা যদি বাড়ে তাহলে বায়ুতে শব্দের বেগ হ্রাস পাবে। অর্থাৎ যদি তাপমাত্রা বাড়ে, বাই দ্য ওয়ে আমরা বেগের সূত্রটা কি পেয়েছিলাম, বেগের সূত্র পেয়েছিলাম ভি ইজ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে 332 প্লাস 0.6 ইন্টু থেটা। কোনো কোনো বইতে এখানে টি দেওয়া থাকে, মানে গাইড বই বা মেইন বইতে হোয়াট এভার, এটা আমরা টেম্পারেচারটাকে রিপ্রেজেন্ট করছি, তাই তো। তো এখানে যদি তাপমাত্রা বাড়ে, অর্থাৎ এই তাপমাত্রা যদি বাড়ে, থিতার মান যদি বাড়ে, তাহলে কি হবে, এই বেগের যে মানটা সেটা হ্রাস পাবে। এটা শব্দের ক্ষেত্রে। এরপরে বিস্তার যদি দ্বিগুণ করা হয় তাহলে তীব্রতা 4 গুণ হবে। এখন এই যে যে কথাটা, এই কথাটা কি সত্যি না মিথ্যা সেটা আপনাদের একটু গো থ্রু করতে হবে, আই মিন টু সে একটু রিভিউ করতে হবে। আমি যে কথাটা বললাম, অর্থাৎ এই যে যে কথাটা বলেছি, এটা কি সত্য না মিথ্যা আপনাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক। এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা কমেন্টে আমাকে জানাবেন। আর বিস্তারের কথা বললাম যে বিস্তার যদি দ্বিগুণ করা হয় তাহলে তীব্রতা 4 গুণ হবে। এই কোশ্চেনটা আমাদেরকে আপনারা জানাবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছি দুইটি ওয়েভ। আমরা প্রথমে ড্র করে নিই, তারপরে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথমত এখানে দেখতে পাচ্ছি 0 থেকে একটা বিস্তারে এইভাবে করে একটা ওয়েভ যাচ্ছে, এটা হচ্ছে একটা ওয়েভ। আচ্ছা, আবার একটু প্রথম থেকে আঁকি। ওকে, সো এটার নাম দিলাম হচ্ছে একটা ওয়েভ এ বা তরঙ্গ। আরেকটা ওয়েভ ড্র করলাম এখান থেকে একটু সরে গিয়ে, এবং আপনারা জানেন যে একটা পূর্ণ ওয়েভ আমরা এখানে শেষ করলাম, তাই তো। আচ্ছা, এটার নাম দিলাম হচ্ছে বি। আমাদেরকে এখানে যেটা শিখতে হবে সেটা হচ্ছে দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্কটা কিরকম। আচ্ছা, তো পথ পার্থক্যের যে সম্পর্কটা সেটা হচ্ছে দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। ইংরেজিতে এটাকে বলা হয় ফেজ, আর এটাকে বলা হয় প্যাথ। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে
ওয়েভ এ এবং ওয়েভ বি এর মধ্যে যে পার্থক্যটা, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে বলা হচ্ছে তাদের প্যাথ ডিফারেন্স, মানে পথের যে পার্থক্যটা সেটা। তো পথের পার্থক্যটা কত? এখানে দেখতে পাচ্ছি পথের পার্থক্যটা হচ্ছে ল্যামডা বাই 4। এখন প্রশ্ন হচ্ছে এটা ল্যামডা বাই 4 কেন হলো? খুব ভালো করে যদি খেয়াল করেন, আমি কালোটার জন্য কথা বলছি, তাহলে কালোটার জন্য আমি কালোটা দিয়ে ড্র করছি। এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে একটা পূর্ণ তরঙ্গ আমি ধরলাম এই পর্যন্ত শেষ হলো, যেটার নাম হচ্ছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। তো পুরোটা যদি একটা তরঙ্গ দৈর্ঘ্য হয় ল্যামডা, তাহলে অর্ধেক কত? এতটুকু, রাইট? তো অর্ধেক মানে কি? ল্যামডা বাই 2, অর্থাৎ এই বিন্দুতে ল্যামডা বাই 2 হবে, তাই তো? তো এটার অর্ধেক কোনটা? এটা। এটার অর্ধেক কি হবে? তাহলে আরো অর্ধেক, অর্থাৎ ল্যামডা বাই 4। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটা হচ্ছে পথ পার্থক্য, ল্যামডা বাই 4। আর ফেজ ডিফারেন্স কোনটা? ফেজ ডিফারেন্স হচ্ছে, তাহলে আমরা পথের যে পার্থক্য বা প্যাথ ডিফারেন্স ইংলিশে বলে, সেটা আমরা হয়তোবা বুঝতে পেরেছি। যাই হোক, আমরা হয়তোবা খেয়াল করিনি, আমরা এই জায়গাটাতে যখন ড্র করা ছিল, খেয়াল করে দেখেন, একটা ওয়েভ যখন এখান থেকে শুরু হয়েছিল এই পর্যন্ত, অর্থাৎ অর্ধেক ওয়েভ যেটা, সেটা হচ্ছে পাই, আর টোটালটা হচ্ছে 2 পাই। তাহলে আমাদের যে পথ পার্থক্য বা প্যাথ ডিফারেন্স এই পর্যন্ত ছিল, রাইট? এখান থেকে এই পর্যন্ত। তাহলে ফেজ ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে পাই এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। অর্থাৎ এটা যদি পাই হয়, তাহলে অর্ধেক কত? পাই বাই 2। তাহলে এখানে হবে হচ্ছে পাই বাই 2। তাহলে ফেজ ডিফারেন্সও হবে পাই বাই 2। অর্থাৎ এই যে ফেজ ডিফারেন্স এখান থেকে এই পর্যন্ত, এটাকে বলা হয় ফেজ ডিফারেন্স, অথবা এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ফেজ ডিফারেন্স, অথবা আমরা এটাও বলতে পারি এটাও হচ্ছে ফেজ ডিফারেন্স। যাই হোক, তাহলে এই ফেজ ডিফারেন্সটা কত? এই ফেজ ডিফারেন্সটা হচ্ছে পাই বাই 2। আপাতত জাস্ট এখানে মনে রাখেন, পরে আমরা বিস্তারিত বলবো কেন এখানে পাই হলো, কেন এখানে ল্যামডা হলো, ব্লা ব্লা, এগুলো আমরা পরে বুঝবো। যাই হোক, তাহলে এই ফেজ ডিফারেন্স আর হচ্ছে পথ পার্থক্য বা দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক যেটা, সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে দশা পার্থক্য ইকুয়ালস টু 2 পাই বাই হচ্ছে ল্যামডা ইন্টু পথ পার্থক্য, পার্থক্য, তাই তো? এখন একটা প্রবলেম দেখি আমরা সলভ করি তো। বলা হচ্ছে একটা তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য কত? পাই বাই 2, পাই বাই 2। তাহলে পথ পার্থক্য কত হবে? তাহলে পথ পার্থক্য যদি আমরা এখান থেকে লিখি, আপাতত এটাকে ডিলিট করে দিই, তাহলে পথ পার্থক্য, পথ পার্থক্য ইকুয়ালস টু, তাহলে ল্যামডা আর 2 পাই ওপাশে চলে যাবে, তাহলে ল্যামডা উপরে চলে আসলো, আর এখানে হচ্ছে 2 পাই, আর এখানে যেটা হচ্ছে বিন্দুর দশা পার্থক্য কত? পাই বাই 2। তাহলে এখানে হবে পাই বাই 2। তাহলে এই পাই ক্যান্সেল আউট, তাহলে পথ পার্থক্য কত হবে? ল্যামডা বাই 4। তাহলে এটাই হচ্ছে আনসার, রাইট? তাহলে আপনাদের জন্য আরেকটা হোমওয়ার্ক থাকুক, সেটা হচ্ছে এখানে বলে দিয়েছি যে দশা পার্থক্য যদি পাই হয়, তাহলে পথ পার্থক্য কত হবে, এবং এটা হচ্ছে তরঙ্গের বেসিক যে সূত্র, সেটা দিয়ে আপনি সলভ করবেন, তাই তো? এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। ওকে, এখন আসি আমরা পরবর্তী প্রশ্নে, যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রা কত? তো তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যার একক হচ্ছে মিটার। তাহলে তার মাত্রা কত হবে? মাত্রা সমীকরণ সাধারণত আমরা আপার কেস বা বড় হাতের বর্ণ দিয়ে লিখি। তাহলে মিটারকে কি দ্বারা রিপ্রেজেন্ট করে? লেন্থ। লেন্থকে বড় হাতের এল দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রা। অনুরূপভাবে কম্পাঙ্কের মাত্রা কোনটা? কম্পাঙ্ক আমরা এফ দ্বারা রিপ্রেজেন্ট করি। কম্পাঙ্কের ইউনিট কত? ইউনিট বা একক হচ্ছে হার্জ। সো হার্জের আরেকটা অপশন হচ্ছে আমরা 1/সেকেন্ডও লিখতে পারি, তাই তো? সো অর আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে পার সাইকেল। সো 1/সাইকেল। সুতরাং কম্পাঙ্কের
প্রকাশক হচ্ছে এফ, কোনো সময় আমরা এন দ্বারাও প্রকাশ করে থাকি। আর একক হচ্ছে হার্জ, এইচ জেড, অথবা 1/সেকেন্ড অথবা 1/সাইকেল। যাই হোক, তো এখানে আমরা সেকেন্ড সম্পর্কে পরিচিত, 1/সেকেন্ড। তার মানে কি, এটার মাত্রা কি হবে? এটার মাত্রা হবে বড় হাতের টি, বিকজ সময়ের একক যদি সেকেন্ড হয় তাহলে সময়ের প্রকাশক কি? আপার কেস বা বড় হাতের টি। আর যেহেতু 1/এস আছে, তার মানে এখানে একটা ইনভার্স হবে। খুবই বেসিক ভাবে বুঝিয়ে দিলাম এটা, আশা করি বুঝতে পেরেছেন। শব্দের তীব্রতার এসআই একক কি বলেছিলাম কিছুক্ষণ আগে শুরুতেই এই ভিডিওর, সেটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার, রাইট? এখানে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে শব্দোত্তর বা আল্ট্রাসনিক তরঙ্গের কম্পাঙ্ক কত? এটার ভ্যালু হচ্ছে 20,000। কম্পাঙ্কের একক কি? হার্জ, অর পার সেকেন্ড, অর পার সাইকেল। এটাকে এভাবে লিখতে পারি, 20 কিলো হার্জ। শ্রবণ সীমা বা অডিয়েবল রেঞ্জ, অর্থাৎ কোন রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমরা শুনতে পাই, বা তার রেঞ্জটা কত বা তার সীমাটা কত, সেটা হচ্ছে 20 হার্জ থেকে টু 20,000 হার্জ। আর এখানে 20,000 এর জায়গায় আমরা 20 কিলো হার্জও দিতে পারি। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, অন্য একটা কলম দিয়ে লিখে দেখাই যাতে আপনাদের মনে থাকবে, যে লিখতে পারি হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। আমি এই যে প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনারা ঠিক এইভাবে করে লিখে আনসারগুলো সামনে লিখে রাখবেন, এবং মুখস্থ না, বুঝে বুঝে দেখেন, এখানেও 20 আছে, এখানেও 20 আছে, বাট এখানে হচ্ছে হার্জ, এখানে হচ্ছে কিলো হার্জ। অর্থাৎ ছোট থেকে বড় দিকে একটা রেঞ্জ, মানে একটা সীমার মধ্যে থাকে। আপনারা নিশ্চয়ই সেট ম্যাথের ক্ষেত্রে করেছেন, সেট বা ফাংশন, সেখানে অন্যয় ফাংশন এগুলো দেখেছেন, সেখানে রেঞ্জের একটা ব্যাপার ছিল। রেঞ্জ বলতে বোঝায় সীমাটা কতটুকু, যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সীমা, ছোট থেকে বড় পর্যন্ত, সেটাই আমি এখানে লিখেছি। এরপরে বলেছে শব্দানুভূতির স্থায়িত্বকাল কত? উত্তর হচ্ছে 0.1 সেকেন্ড। স্থায়িত্বকাল মানে সময় চেয়েছে। এই 0.1 সেকেন্ডকে আমরা 1/10ও লিখতে পারি, কিন্তু এখানে একক হবে হচ্ছে সেকেন্ড। আচ্ছা, শব্দের তীব্রতার এসআই একক মাত্র আমরা শিখেছি ওয়াট পার মিটার স্কোয়ার, সুতরাং এটা আমরা জানি। বেতার তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা বা বিস্তৃতি কতটুকু, মানে রেঞ্জটা কতটুকু সেটা বলেছে, তাই তো? কোথা থেকে কোন পর্যন্ত আর কি। উত্তর হবে হচ্ছে 10⁻⁻4 থেকে 5 × 10⁻⁴ মিটার পর্যন্ত। কোনো ক্ষেত্রে এটার উত্তর থাকে হচ্ছে 1 মিলিমিটার থেকে 10,000 কিলোমিটারের মতো থাকে। তো এটা অথবা এটা উত্তর লিখলেই হবে, এবং অবশ্যই বইটাকে ফলো করতে হবে। আচ্ছা, এক্স রের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত? এক্স রের তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা হচ্ছে 5 × 10⁻⁻8 থেকে 5 × 10⁻⁻15 মিটার পর্যন্ত। এটা আমরা এইভাবে লিখতে পারি যে রেঞ্জটা 10⁻⁻8 থেকে 10⁻⁻15 পর্যন্ত। অর্থাৎ এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ভ্যালুটা কমেছে, আর উপরেরটায় বেতার তরঙ্গের ক্ষেত্রে ভ্যালুটা বেড়েছে। ঠিক আছে? এই সিম্পল প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই, এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 150 হার্জ। তারপরে হচ্ছে বলেছে যে বায়ু মাধ্যমে 3 সেকেন্ডে 1050 পথ অতিক্রম করে। তাহলে আমরা লিখতে পারি ভি সমান, কারণ এই যে তরঙ্গটা এটা হচ্ছে সমবেগে যাবে, তাই তো? অর্থাৎ
এস ইকুয়ালস টু ভিটি লিখতে পারি। তো সেক্ষেত্রে ভি সমান হচ্ছে এস মানে কত, এখানে দূরত্ব কত 1050, সময় কত 3। এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাই হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বের করতে বলেছে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কত। আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, সো লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়ালস টু ভি বাই এফ। ভি এর মান এখানে দেওয়া আছে হচ্ছে 350 আর এফ এর মান হচ্ছে 150। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু পাবো হচ্ছে 2.33 মিটার। এটা আনসার। ওকে, তারপরে আরো কিছু এমসিকিউ আমরা দেখি। এখানে বলছে যে উৎসের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জ। এটাকে আবারও বলছি, এটাকে আমরা লিখতে পারি 20 কিলো হার্জ, তাই তো। তো পাল্লা বা রেঞ্জটা হচ্ছে এরকম যে 20 হার্জ থেকে 20 কিলো হার্জের মধ্যে। এটা যদি থাকে তাহলে আমরা মানুষ হিসেবে এই শব্দটা শুনতে পারবো। অর্থাৎ আমাদের শ্রবণের পাল্লা কত, আমাদের শ্রবণের পাল্লা হচ্ছে বা আমরা যে শুনতে পাই অডিয়েবল যে অ্যাবিলিটি যেটা আমাদের, সেটা হচ্ছে 20 হার্জ থেকে 20 কিলো হার্জ পর্যন্ত। এবং একেই হচ্ছে শ্রাব্যতার পাল্লা বলা হয়। তাহলে যদি জিজ্ঞেস করে শ্রাব্যতার পাল্লা কত, আনসার হচ্ছে এটা। যদি বলে মানুষ যে শুনতে পায় সেই ফ্রিকোয়েন্সির পাল্লা কত, উত্তর এটা। আর মানুষ যে কম্পাঙ্কে শুনতে পায় সেটা উত্তর কত, সেটাও কিন্তু এটা। যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, এরপরে যদি বলে যে এই 20-এর নিচে মানে এর পিছনে যে ভ্যালুগুলো থাকবে, মানে 20 হার্জের কম্পাঙ্কের যে তরঙ্গ থাকবে তাদেরকে বলা হয় শব্দোত্তর তরঙ্গ। আর যদি বলে এই 20 কিলো হার্জের পরের যে তরঙ্গ সেইগুলোকে বলা হয় শব্দ উত্তর তরঙ্গ বলা হয়। ঠিক আছে। আরো দুটো ইম্পর্টেন্ট এমসিকিউ সাধারণত আমাদের এসএসসিতে বা 9-10 এর প্রশ্নে আসে। সেটা হচ্ছে কুকুরের শ্রাব্যতার সীমা কত, মানে কুকুর কতটুকু মধ্যে শুনতে পায়। উত্তর হচ্ছে খুবই স্ট্রেইট ফরওয়ার্ড, সেটা হচ্ছে মানুষের থেকে সে বেশি ফ্রিকোয়েন্সিতে শুনতে পায়। তাহলে হচ্ছে 35,000 হার্জ অর 35 কিলো হার্জ পর্যন্ত কুকুর শুনতে পায়। আর বাদুর তার থেকে বেশি, অর্থাৎ 1,00,000 হার্জ বাদুর শুনতে পায়। এখন আসি এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি।